হে গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন মিনি ব্লগসে তোমাদের স্বাগত জানাই। এই দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই যে সমস্ত কাজগুলো রোজের করতে হয় আর কি, ঝাঁট দেয়া, বিছানা ঝাড়া, ঘর মোছা, এই সমস্ত সব কাজ কিন্তু কমপ্লিট। আর এদিকে বর্মশাই কম্পিউটারে কাজে বসে গেছে। এবার আমি নিচে গিয়ে ওর জলখাবারটা আর আমার জলখাবারটা একসাথে নিয়ে চলে আসবো, কারণ এখানে বসে দুজনে খাবো, তারপরে একটু গল্প করব, তারপরে দুপুরের রান্না করব। আর একে দেখছো, এ হচ্ছে আমাদের ফুরফুরি মশাই। এ কিন্তু খুবই বদমাইশ জানো তো, ধরতে গেলেই বেটা খালি কামড় দিয়ে দেবে। আর আমি যেই ক্যামেরা নিয়ে ওর দিকে এগিয়ে যাচ্ছি, ও লুকিয়ে পড়ার নয়তো পালাবার ছুঁত খোঁজে। বেটা কিন্তু আমাকে খুব ভয় পায়, আর যেই না ধরতে গেছি পালাচ্ছে। এই দেখো, আমাদের বাড়ির একদম ক্ষুদে সদস্য ফুরফুরি কোথায় উঠে বসেছে দেখো। ও এই ড্রেসিং টেবিলটার ওপর বসে ওর নিজের মুখটাই নিজে আয়না দিয়ে দেখছে। আর ও কি ভাবছে বলো তো? ও ভাবছে হয়তো আর একটা খরগোশ এর মধ্যে আছে, তাই জন্য আয়নাটার মধ্যে খালি আঁচড় পাঁচড় কাটছে। আর বোকার ডিম এদিকে কিছুতেই বুঝতে পারছে না, নিজেই নিজেকে দেখছে আর আঁচড় পাঁচড় কাটছে। এদিকে জানো তো, খুবই ধুরন্ধর আর খুবই চালাক। আমি যেই না এসে পড়েছি, আর বাপু আয়নার দিকে দেখবে না, একবার করে দেখছে সে আছে কি আর নেই। বোকার ডিম নিজেই জানে না, নিজের মুখটাকে খালি দেখছে। ওই দেখো আবার দেখছে। আবার যে আমি ভিডিও করছি এদিকে তো ওর হুঁশ নেই, আবার আমাকে দেখে ভাবছে যে আমি নিচে নেমে পড়বো কিনা। ব্যাটাকে যতই ডাকি খালি এদিক ঘুরছে আর ওদিক ঘুরছে। আমি যখন নিচে নেমেছি, গিয়ে দেখি মা, কাকিমা, বাপি সব জড়ো হয়ে আছে। তাই মনে সাহস নিয়ে আমিও এগিয়ে গিয়ে দেখলাম আম গাছে একটা গেছুড়ে উঠেছে। আমি মা আর কাকিমাকে জিজ্ঞেস করলাম, মা, আম গাছে কেন গেছুড়ে উঠেছে? মা তখন বলছে আম গাছের ডালপালাগুলো পাশের বাড়িতে খুব ঝুঁকে পড়েছে, না কেটে দিলে ওদের খুব অসুবিধা হচ্ছে। তাই বাড়ি থেকে এটাই ঠিক করা হয়েছে যে যাতে কারোর অসুবিধা না পড়তে হয়, তাই জন্য আম গাছের যে ডগের ডালগুলো আছে সেগুলো কেটে দিচ্ছে। আমি যখন এসে পৌঁছেছি তখন দেখি অলরেডি গেছুড়েটা ডাল কাটছে। আর যে ডালটা প্রথম কেটেছিল সেটা নিচে পড়ে আছে, আর তাতে না অনেক কটা আম হয়েছিল। আম গাছের ডাল কাটতে তো গেছুড়েটা উঠে পড়েছে, কিন্তু গাছে উঠে কি বলে জানো? বলে আমার দড়ি ভালো নয়, আমি গাছ কাটতে পারবো না। এ এমন এক গেছুড়ে, গাছ দেখেই আগে উঠে পড়েছে। ওনাকে বলা হয়েছিল একদম ডগের ডালগুলো একটু ছেঁটে দিতে। গাছে উঠে একটা ডাল যেই না কেটেছে অমনি নেমে পড়ছে। আমরা বলছি, আরে বাবা নেমে পড়ছো কেন? বলছে আমার দ্বারা এ কাজটা হবে না, এ গাছের ডাল প্রচুর মোটা আর আমার দড়িও ভালো না। এ গাছের ডালপালা যা মোটা, এই দড়িতে সামাল দেওয়া যাবে না, মোটা দড়ি আনতে হবে, তবেই সামাল দিতে পারা যাবে। তখন আমরা সবাই মিলে একটা কথাই বলা কওয়া করছি যে তুমি কি আগে থেকে দেখতে পাওনি এই গাছটা কতটা মোটা? তুমি আগে ভাগেই যে উঠে পড়লে, তুমি তো দেখেই তো গাছে উঠলে। তখন বলছে না না, আমি বুঝতে পারিনি যে এই গাছের ডালটা এতটা মোটা হবে আর শক্ত হবে। কি বোঝো ঠেলা? আমরা যখন বলছি ঠিক আছে তোমার অন্য লোক নিয়ে দড়ি নিয়ে সব আসবে, তখন আর পাত্তা দেয়নি। নিচে রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছে, আর ভাতের সাথে ডাল সিদ্ধ আর একটা টমেটোও সিদ্ধ করতে দিয়েছে। আর এখানে না টিফিনে করে রেখেছে ঘুগনি, মানে আগের দিনের ঘুগনিটা ছিল এখানে গরম করে রেখেছে। আর তার সাথে না লিকার চাও করে রেখেছে, চাটা গরম করার সময় দুধ গুলে নিলেই হবে। আর এখানে দেখো সমস্ত সবজি কেটে রেখেছে, আজকে কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি হবে। আর তার সাথে মাছ ধুয়ে বেছে নুন হলুদও মাখিয়ে রেখেছে। আর শুধু মাছ হবে না, আজকে হবে মাছের ডিমও। আর ডিমটাকে নুন, বেসন আর পেঁয়াজ দিয়ে চটকে মেখে রেখেছে। আর চলো তাহলে কথা না বাড়িয়ে এবার সোজা বসে যাই টিফিন করতে, কারণ টিফিনটা খাওয়ার পরই আমি এসে চটজলদি রান্না বসাবো। আর টিফিনে নিয়েছি ঘুগনি, মুড়ি আর পেঁয়াজ। শাশুড়ি মা তো সব আনাজ কেটে রেখেছে। আজ হবে আলু কচু বেগুন দিয়ে তরকারি। আলু আর কচুগুলোকে আলাদা করে রেখেছি আর বেগুনটাকে আলাদা করে রেখেছি, নয়তো একসাথে ভাজাই যাবে না। আলাদা করে আগে আলু আর কচুটাকে ভেজে নেবো, তারপরে শেষে বেগুনটা ভাজবো। আর জানেন তো, কচুটাকে না ভালোভাবে না ভাজলে না খুবই হড়হড় করে। শাশুড়ি মা যদিও কেটে সবকিছু একসাথেই রেখেছিল, আমি আলাদা করে নিলাম যাতে আমার ভাজতে সুবিধা হয়। আলু কচুটা কড়াই ছাড়ার পরই না হাতটা খুব হড়হড় করছে, তাই জন্য হাতটা ধুয়ে মুছে নিলাম। ব্যাস, এখানে আলু আর কচুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এটাকে না খুব লাল করে ভাজতে হবে, বেশ লাল করে, ভালো করে না ভাজলে কচুটা খুব হড়হড় করে। এখানে আলু আর কচুটা ভালোভাবে ভাজা হতে থাক, আমি ততক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। আর বাইরে এসে দেখছি এখানে কত পাতা পড়ে আছে। আমাদের বাগান থেকে না এই গাছের পাতাগুলো আনা হয়েছে, কারণ আমাদের তো কাঠের জালে রান্না হয়। আর শাশুড়ি মাকে যতই বারণ করি কাঠের জালে রান্না না করতে, কিন্তু সে কিছুতেই শুনবে না। বাপিকে দিয়ে আনিয়েছে, বাপি এখন কেটে দেবে। আর বাপি যতক্ষণ কাট কাটছে ততক্ষণ এদিকে আমার শাশুড়ি মা টিফিন করে নিচ্ছে। দেখো, কাজে তো আমি ওস্তাদ, তবু বাড়ির বউ হয়েছি, বসে তো থাকা যায় না। তাই যেটুকু কাজ পারি সেটাকে ভালোভাবে করার চেষ্টা করি। যদিও আমার শাশুড়ি মাই সব কিছু ঠিক করে, এ বেলা কি খাওয়া হবে আর ও বেলা কি খাওয়া হবে, আমি তো জাস্ট রান্না মাত্র করি। যতদিন শাশুড়ি মা আছে না, এইসব চিন্তা ভাবনা থেকে বাবা বাঁচুয়া, কারণ কোন দিকে কতটা পায়ে এগোতে হবে সে বোঝার ক্ষমতা এখনো আমার হয়নি। ঘুম থেকে উঠে যখন নিজের মুখটা আয়নায় দেখি, তখন নিজেকেই দেখে মনে হয়, ইস, আমার মুখটা কেন এত ফুলে যাচ্ছে দিন দিন। এক এক সময় যেন মনে হয় ঘুম থেকে উঠে শরীরটা একদমই ভালো নেই,
ঘুমিয়ে আবার শুয়ে পড়ি। এত শরীরে ক্লান্তি আসে কোথা থেকে কি জানি। এই দুদিন এত গরম পড়েছে যে পাখার তলা থেকে এক ফোঁটাও নড়া যাচ্ছে না। যদিই বা নড়ি তাতেই যেন দরদর করে ঘেমে যাচ্ছি। আর এতই ঘেমে যাচ্ছি যে ঘামার চোটে ঢকঢক করে ঠান্ডা জলই খেয়ে নিচ্ছি। এই কারণে গলার পুরো 12টা বেজে একসা। আর কি আর করব বলো, এই গরমে কি ঠান্ডা জল না খেয়ে থাকা যায়? তাই জন্য আমার মুখ চোখ সব ফুলে গেছে। কি জ্বালা বলো তো। লোকের কাজ না থাকলে লোকে অনেক কিছু করে, আর আমার কাজ না থাকলে আমি ভিডিও করি। এমন অনেক মানুষ আছে আমার ভিডিও দেখে বলে, তুই কি সারাদিন খালি ভিডিও করিস, আর কি কোনো কিছু কাজ নেই তোর? আমি এটাই তাদেরকে বলবো, হ্যাঁ আমি শুধু সারাদিন ভিডিওই করি, কারণ আমার খুব ভিডিও করতে ভালো লাগে। আর কিছু মানুষ এমন আছে জানি, তুমি যাই করো না কেন তাদের কাছে সেটা খুবই বিরক্তিপূর্ণ হয়ে পড়ে। জানো তো, যখনই আমি যে কাজটায় হাত দিই না কেন, মানে যেই কাজটা করি না কেন, সেই কাজটা আমি ভীষণই এনজয় করে করি। এই যেমন এখন আমি রান্না করছি আর তার সাথে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর এই দুটো কাজ কিন্তু আমি একসাথে করছি। এনজয় করে যদি না করি, দুটো কাজ কি একসাথে করা যায় বলুন তো? তাই মনের আনন্দটাই হচ্ছে সব থেকে দামি। মন খুশি তো সব কিছু খুশি। জীবনে চলার পথে কিছু কিছু মানুষের নেগেটিভ কথাবার্তাকে জাস্ট ফু মেরে উড়িয়ে দিতে হয়। যে জীবনটা শুধু নিজের, সেখানে নিজের কথা বলাই ভালো, অন্যকে কথা বলার সুযোগ দেওয়াই উচিত নয়। নিজে যেটা ভালোবাসো সেটাই সবসময় করা উচিত। লোকে কি বললো সেটা তো লোকের কাজ, লোকে তো কথা বলবেই। তাই জন্য ওইসব কথা না ভেবে নিজের মতো চিল থাকো, কারণ জীবন একটাই বস, আর তুমি তোমার জীবনের বস, আর তুমি তোমার জীবনের হিরো। তাই লাইফে এমন কিছু করো, যারা তোমাকে নিয়ে হিংসা করে তাদেরকে এটাই বলো, ইউ আর এ বিগ জিরো। তরকারিটাকে সাঁতলাবো বলে পেঁয়াজটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা ফোড়ন আর দিয়েছি একটু 5 ফোড়ন। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা আলুগুলো। পেঁয়াজ যখন প্রায় ভাজা হয়ে এসছে তখন গিয়ে আমার মনে পড়লো, এই রে ফ্রিজ থেকে তো আদা রসুনটাই বার করে আনা হয়নি। শাশুড়ি মা যদিও প্রথমেই বার করে দেয়, আজ একদম ভুলে গেছে, তাই জন্য আমিই বার করতে চলে এলাম। আদা রসুন বাটা না একেবারে আমরা বেটে 1 সপ্তাহের জন্য রেখে দিই। যতটুকু রান্নায় দরকার হয় ততটুকু ব্যবহার করি, বাদবাকি আবার ফ্রিজে ঢুকিয়ে দিই। তরকারিটাকে সাঁতলাবো বলে পেঁয়াজ ফোড়নটাকে কড়ায় ভাজতে দিয়ে আদা রসুনটা ফ্রিজ থেকে আনতে গেছি। ও মা, যখনই আসছি এসে দেখি যে একটা বিড়াল কোনো রকমে রান্নাঘরে ঢুকে পড়েছে আর ম্যাও ম্যাও করছে। আর আমি যেই না গেছি, বেরোনোর জন্য রাস্তাই খুঁজে পাচ্ছে না, এদিক যায় তো ওদিক যায়। প্রাণপণে চেষ্টা করছিল মাছের পিসটা নিয়েই ছুটে পালাবে, কিন্তু আমি সেটা করতে দিইনি, তার আগেই ভাগিয়ে দিয়েছি। ওই জন্যই আমার শাশুড়ি মা বলে, যেখানেই যাও না কেন রান্নাঘরটা বন্ধ করে দিয়ে যাবে। একটা কাজ বাবা সাথে সাথে মিটলো, তরকারিটা হয়েই এসছে, খালি সিদ্ধ করে নেওয়া আলুটা তরকারির মধ্যে দিয়ে দেবো। আর এই যে প্রেশার কুকারের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখে তো মনে হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাও একবার খুন্তিটা ঠেকিয়ে দেখে নিই। এই যে ব্যাস, কচু আর আলু না একদম ঠিকঠাক হয়ে গেছে। ওদিকে মশলার সাথে বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। বেগুনের সাথে ঝালটা বেশ ভালোভাবে মজে যাওয়ার পর সিদ্ধ করে নেওয়া আলু আর কচুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন রান্না করার সময় গিয়ে দেখি হাতে একদম সময় কম আছে, তখন কি করি বলুন তো? যে তরকারিটা আমি বানাবো সেই তরকারির সবজিগুলোকে আগে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে বেশ ভালো করে লাল করে ভেজে নিই। তারপরে ভেজে নেওয়া সবজিগুলোকে প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি দিয়ে নিই। আজকে যেমন আমি কচু আলুটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তারপরে বেগুনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে নেওয়া আলু আর কচুটা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। জানো তো, আমার না এমনিতে শরীর খারাপ খুব কম করে, আর যখন শরীর খারাপ করে তখন কিন্তু একদম উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা থাকে না, আর তখন একদমই আমি রান্নাঘরে আসতে পারি না। আর সেই সময় না আমার শাশুড়ি মাই সব রান্না বান্না করে, কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি সেই রান্নাটা করে দেওয়ার, কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে বারণ করে। কারণ আমার শরীর খারাপ থাকলে না, আমি যদি রান্না করতে যাই বা কোনো কিছু করতে যাই, উল্টে আমার না শরীরটা আরও খারাপ করে যায়। আর জানো তো, আমার শাশুড়ি মা না আমাকে কোনোদিনও রান্নার জন্য জোর করে না। আমার শরীর ভালো থাকলেও আমাকে রান্নার জন্য জোর করে না, আর শরীর খারাপ থাকলে তো রান্নার কোনো কথাই ওঠে না। সে যতটুকু পারে সে নিজে করে নেওয়ার চেষ্টা করে। এই দেখো, গরমাগরম কচু আলু বেগুনের তরকারি রেডি। এইটা না আমার খুব ফেভারিট, আমি আর আমার শ্বশুরমশাই খুব ভালো করে খাই। আর তার সাথে হবে মাছ আর মাছের ডিমের বড়া। জানো তো, এই কচু আলুর তরকারি হলে না আমার বরমশাই আর শাশুড়ি মা একদমই খেতে চায় না, ওদের জন্য আবার আলাদা কিছু করতে হয়। জানি না ওরা কেন খেতে চায় না, ওদের হয়তো ভালো লাগে না, কিন্তু আমি আর আমার শ্বশুরমশাই খুব ভালো করে খাই। কিছু কিছু খাবারের ক্ষেত্রে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমার খুব মিল পাওয়া যায়। উনি যেমন ভাতের পাতে চাটনি খোঁজেন, আমিও কিন্তু ভাতের পাতে চাটনি ছাড়া ভাত খেতেই পারি না, এইরকমই মিল। জানো তো, এই কাজটা আমি যখনই করি মোটে একদম ঠিকঠাক করে হয়ে ওঠে না। মানে আমি এখানে মাছ ভাজার কথাই বলছি। আমি যতবারই মাছ ভাজি না কেন, আমি একেবারে কোনোদিনও উল্টাতে পারি না। মাছ উল্টাতে গেলেই যত সমস্যা, যেন মনে হয় মাছটা কত ভারী হয়ে যাচ্ছে। অথচ আমি মাছ ভাজার সময় কিন্তু কড়াতে বেশ ভালো করে তেলটা গরম করে নিয়ে তবেই কিন্তু মাছটা ছাড়ি। এমন নয় যে তেল গরম না করেই ছেড়ে দিই, কিন্তু আমার না এই উল্টাতে গেলেই যত সমস্যা।
জানো তো আমি না চান করে নামতে না নামতেই আমার শাশুড়ি মার অর্ধেক কাজ হয়ে যাবে। এই যেমন যে তরকারিটা হবে সেই তরকারিটার আনাজ কেটে রাখবে, তারপরে মাছ হলে মাছে নুন হলুদ মাখিয়ে রাখবে। আর এরম করে রাখলে জানো তো আমার খুব সমস্যা হয়, বুঝতেই তো পারি না আমি কতটা কি নুন দিয়েছে। এই যেমন আজকে মাছের ডিমের বড়া ভাজছি, মাছের ডিমেও কিন্তু নুন হলুদ পেঁয়াজ বেসন মাখিয়ে দিয়ে গেছে, কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তুমি ঠিকঠাক করে নুন দিয়েছো, তখন ভুলেই গেছে, বলছে মনে পড়ছে না আমি ঠিকঠাক করে নুন দিয়েছি কিনা। এবার বোঝো ঠেলা। জানেন তো আমার না মাছের ডিমের বড়া খেতে দারুণ লাগে, তাই জন্য বর্ষাকাল ভোর আমার শাশুড়ি মা কী করে সপ্তাহে 2 দিন অন্তত মাছের ডিম নেয়। আর এই বর্ষাকালটাতেই মাছের ডিম প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এমনিতেও মাছের ডিম হয়ে গেলে না একদমই মাছের টেস্ট থাকে না। তাই জন্য আমার শাশুড়ি মা কী করে ওই মাছের ডিম যে নিয়ে নেয় আর মাছ নেয় না। আমারও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আজকেই না দেখো মাছ নিয়েছে, আমি বারবার করে বারণ করলাম যে মাছের ডিম থাকলে আর মাছ নিও না। আমার শ্বশুর বাড়িতে জানো তো 4টে লোক খেতে, মানে আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আমার বড়মশাই আর আমি। আর এই 4টে লোকের মধ্যে আমি বাদে এই 3জনই না মাছের ঝাল খেতে ভীষণই ভালোবাসে। আর মাছের ঝালটা সেরকম আমি বানাইও, কিন্তু আমার অতটা না ঝাল খেতে ভালো লাগে না, আমার ওই ঝোল বা ভাজা হলেই ভালো লাগে। আর এই মাছের ঝাল দিয়ে আমাদের বাড়ির সবাই বেশ ভালো করে ভাত খায়। তোমরা যদি জানতে চাও আমি মাছের ঝালটা কিভাবে বানাই, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। যতই ভাবি কাজের মধ্যে একটু ফাঁকি দেবো, কিন্তু সেই ফাঁকি আর হয়ে ওঠে না। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে রান্নাঘরে এসে নামি, তারপরে যে কখন সময়টা চলে যায় সেটারই হুঁশ থাকে না। একটার পর একটা কাজ হতেই থাকে। কোনোদিনও যদি কোনো কিছু এক্সট্রা করব বলে ভাবি না, তার আগে থেকে অনেক দিন আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হয় যে এই দিন এটা আমাকে করতেই হবে। কিন্তু সেটা যতই করব ভাবি, সেটা কিন্তু করে ওঠা হয় না, তার 2 দিন বাদে হয়। যদিও এখনও বর্ষাকাল পড়েনি, কিন্তু এই সময় না মাছের ডিম হয়ে গেছে। তাই জন্য আমার শাশুড়ি মা কী করেছে, মাছের ডিম নিয়েছে। আমি যতবার করে বারণ করি যে এই সময় মাছের ডিম নিলে মাছ আর নেবে না, এই সময় না মাছের টেস্টটা একদম কমে যায়, মাছের ডিম হয়ে যায় না, ওই জন্য টেস্টটা পড়ে যায়। আমি বলি মাছের ডিম নিয়ে নিলে আর একদম মাছ নেবে না, কিন্তু আজকে আর সেই কথাটা শোনেনি। আজকে মাছের ডিমও নিয়েছে আবার মাছও নিয়েছে। এবার আমাকে দুটোই রান্না করতে হবে। ব্যাস এখানে মাছের ডিমের ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আমরা জানো তো একটু মাছের ডিমের ঝালটা শুকনো শুকনোই ভালোবাসি, মানে বেশি কোনো কিছু দিই না, একটু তেল, সামান্য আদা রসুন বাটা, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এবার দেখাই চলো আমরা দুপুরে আজ কি কি খাবো। এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করেছি, এখানে করেছি ভাত, আর তার সাথে রয়েছে কচু আলু বেগুনের তরকারি, আর তার সাথে মাছের ডিম তো আছেই, আর মাছের ঝালও হয়েছে। রান্নাবাটি সমস্ত কিছু শেষ, এখন এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর শুধু গ্যাস ওভেন নয়, রান্নাঘর সমেতই আমি পরিষ্কার করে নেব। আর রান্না করলে তো প্রতিদিনের রান্নার যে তেল ঝাল পড়ে সেই সমস্ত কিছু একদম চিটচিটে হয়ে যায়। এই রকমভাবে সার্ফের গুঁড়ো দিয়ে না মুছলে না একদমই চিটে ভাবটা যায় না। তাই জন্য আমি কি করি, রোজের যখন রান্না শেষ হয়ে যায় এইভাবে একটু সার্ফের জল করে নিয়ে রান্নাঘরের দেয়াল থেকে ইন্ডাকশান ওভেন, গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিই।